ক্রিং ক্রিং ক্রিং, মহাকালী, মহাশক্তি। নমস্কার, আমি অয়ন। গল্পকথা 2.0 এখন থেকে গল্পকথা ফিকশন। তাই গল্পকথা ফিকশনে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন আপনাদেরই পছন্দের তারানাথ তান্ত্রিকের গল্প। বাংলা সাহিত্যের দুই অমর গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তার সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়, যারা তাদের লেখনীর জাদুতে সৃষ্টি করেছিলেন তারানাথ তান্ত্রিকের মতো এক অবিস্মরণীয় চরিত্র। তাদের স্মৃতির উদ্দেশ্যে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আজকে আপনারা শুনবেন সঙ্গীতা চৌধুরীর কাহিনী কামাখ্যায় কাল রাত্রি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন, তারা এই ধরনের আরও গল্প শুনতে আমাদের চ্যানেল ঘুরে বাকি গল্পগুলো শুনতে পারেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে সঙ্গীতা চৌধুরীর কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প কামাখ্যায় কাল রাত্রি। অন্ধকার নিঝুম রাত। কামরূপ কামাখ্যার শ্মশানে শুধু পেঁচা ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। তারই মধ্যে অত্যন্ত গোপন যজ্ঞের আয়োজন করেছেন তান্ত্রিক এবং তার চেলা সুরেন। বাবা ঠাকুর, আজ আমাদের সফল হতেই হবে, তবেই সব ব্যাটারা জব্দ হবে। আমাদের পিছনে লাগা, তাই না? এবার বুঝবে কত ধানে কত চাল। সুরেন, কাক পক্ষীতেও যেন টের না পায় এই যজ্ঞের বিষয়ে। না বাবা ঠাকুর, কেউ টের পায়নি, আর পাবেও না। আজ এই রাতেই হবে বেজি মুখদের সর্বনাশ। আমি সকালবেলায় জেলে সেজে সব জোগাড় করেছি, আমার মুখ অবধি কেউ দেখেনি। ব্যাটাদের ভালো ঘোল খাইয়েছি। এবার আপনি অন্তিম আহুতিটা দেন দেখি। এই অন্তিম আহুতি দিলেই একটা কালো কাঁটা উঠবে, আর সেই কাঁটা থেকেই ঠিক 15 দিন পরে জন্ম নেবে একটা রক্তপদ্ম। জন্ম নেবে রক্তপদ্মের পিশাচিনী। তারপর 7 দিনেই সব খতম হবে। সত্যি সত্যি বাবা ঠাকুর? 7 দিনে বীজ ছাড় উপড়ে ফেলা যাবে, আবার সব আগের মতো হয়ে যাবে? হবে রে, হবে, সব হবে। এই আহুতি বৃথা যাবে না। তান্ত্রিক গোপনে তন্ত্রের ক্রিয়া করতে শুরু করলেন। ঘন্টা 2 ধরে চলল সেই যজ্ঞ। কখনো তিনি বিড়বিড় করে মন্ত্র বলছেন, কখনো আবার 2 হাত ওপরে তুলে আকাশের দিকে তাকিয়ে ডাকছেন পিশাচিনীকে। এমন করতে করতে হঠাৎই বিনা মেঘেই আকাশে 2 বার বজ্রপাত হলো যেন, যা দেখে তান্ত্রিকের মুখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। সুরেন বুঝল কার্যসিদ্ধির খুব কাছেই এসে পৌঁছেছে তারা। ওম ফ্রেং ফ্রেং পিশাচিনী স্বাহা। ওম ফ্রেং ফ্রেং পিশাচিনী স্বাহা। আজ তোকে জাগ্রত হতেই হবে। আমার সমস্ত শক্তি দিয়ে আজ তোকে ডাকছি, না এসে আজ তোর উপায় নেই। তুই জাগবি আর সহায় হবি আমাদের। আয় আয়। তারপর একটা একটা করে নিজের বাম হাতের আঙুল কেটে যজ্ঞের মধ্যে দিতে থাকলেন সেই তান্ত্রিক। ক্রমশ যজ্ঞের আগুন নিভে কালো ধোঁয়ায় পরিণত হলো। এবার ডান হাত দিয়ে নিজের বুক চিরে সেখান থেকে রক্ত নিয়ে অন্তিম আহুতি দিলেই একটা কাঁটা শিকড়ের সৃষ্টি হবে। জন্ম হবে সেই রক্তপদ্মের, যার জন্য এত আয়োজন। কিন্তু হঠাৎ করেই তান্ত্রিক শুনতে পেল কতগুলি বুটের আওয়াজ। সুরেন, সুরেন বুটের আওয়াজ পাচ্ছি কেন? কি করে জানতে পারলো ওরা? বুঝতে পারছি না বাবা ঠাকুর, মনে হচ্ছে ভিতরকার কেউ বলেছে। কিন্তু কিন্তু এবার কি হবে? তুই পালা,
আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি আমি এর শেষ দেখে ছাড়বো। কিন্তু কিন্তু বাবা ঠাকুর, অন্তিম আহুতি যে এখনো বাকি। যেভাবেই হোক আমি অন্তিম আহুতি দেব, তুই চিন্তা করিস না। তুই যা, তোকে মা চামুন্ডার দেবে। সামনে ঘোর বিপদ বুঝেও অভীষ্ট সিদ্ধির উদ্দেশ্যে গুরুর আদেশ মতো ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সুরেন। আর তান্ত্রিকের আশঙ্কাকে সত্যি করে ঠিক তার পরের মুহূর্তেই বুট পায়ে হনহন করে ছুটে এলো পুলিশের সশস্ত্র বাহিনী। গর্জে উঠল পুলিশ সুপারের কণ্ঠ। তারপর শোনা গেল পরপর কতগুলি গুলির শব্দ। কি ব্যাপার ভায়া, আজ ছুটির দিন অথচ এত দেরি হলো কেন? আমি তো কখন থেকে তৈরি হয়ে বসে আছি। আজ যাবে না ঠাকুরমশাইয়ের কাছে? যাব বলেই তো মেস থেকে তোমাকে ডাকতে এসেছি। তবে তোমাকে একটু অন্যমনস্ক লাগছে। আসলে একটা বিষয় আমার মাথায় ঘুরছে, কিছুতেই মাথা থেকে সরাতে পারছি না। আজকের খবরের কাগজে বড় বড় করে কি লিখেছে তুমি পড়েছো? না, সকাল থেকেই পড়ব করেও পড়া হয়নি। পড়নি তো? পড়ছি, শোনো। 8ই এপ্রিল 1980 আজ কলকাতায় বড় শোর বাঁধিল। 2 দিন আগে এই দেশে পরিবার সহ ঘুরতে এসেছিলেন স্যার হিউরোজ ও তার স্ত্রী। অথচ আজ সকাল থেকেই তারা বেপাত্তা। কলকাতার যে হোটেলে তারা ছিলেন সেখানকার ম্যানেজার থেকে রুম বয়ের বক্তব্য অনুযায়ী রাতের খাবার সেরে তারা রুমে গিয়েছিলেন। তারপর আর তাদের খোঁজ পাওয়া যায়নি। এরপর তাদের রুমে প্রচুর খোঁজাখুঁজির পর একটি চিঠি মেলে, যেখানে স্যার হিউরোজ লিখেছেন, আমি দেশে চলিলাম, দুঃখিত তোমাদেরকে জানানো হইল না। বেকার রইল, রিসিভ ইট। এরপর হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিয়ে দেখেন বিমানের টিকিট কেটে সত্যিই দেশে ফিরে গিয়েছেন তারা। এই ঘটনা দেখে অনেকেই মনে করেছেন তারা ভারতের স্বদেশীদের বংশধরদের ভয়ে দেশ ত্যাগ করেছেন। না হলে 7 দিনের জায়গায় মাত্র 2 দিনে ভারত ত্যাগ কেন? এতে তোমার সমস্যা কোথায়? ইউরোজের সঙ্গে তোমার কি সম্পর্ক? আর এটা একটা খবর কাগজে ছাপবার মতো ব্যাপার? দিন দিন খবরের কাগজের সংস্থাগুলোর এমনতর হাল কেন যে হচ্ছে। আরে রোসো, আগে আমার পুরো কথাটা তো শোনো। আসলে দিন 5 আগেই আমাদের মেসে একটা নতুন ছেলে এসেছে, নাম রুমন। মেসে থেকে সে চাকরির চেষ্টা করছে। তবে এই খবরটি পড়ার পর সেই ছেলেটি বেশ ঘাবড়ে গেছে। কি নাম বললে? রুমন? এ আবার কেমন নাম হে? তা ঠিক জানি না, তবে খবরটা পড়েই রুমন কেমন যেন অসুস্থ হয়ে পড়ল। আর তারপর বিড়বিড় করে বলতে শুরু করলো, ভুল, এত বড় ভুল কিভাবে করলাম আমি। তারপর? আসলে রুমন যেদিন মেসে থাকতে এসেছিল সেদিন আমাদের মেসের মালিক ওকে থাকতে দিতে চাননি। বেকার ছেলে, পরিবারে তেমন কেউ নেই, যদি টাকা পয়সা না দিয়ে পালিয়ে যায় তখন। কিন্তু প্রথম দেখাতেই ছেলেটির প্রতি আমার মায়া পড়ে যায়। তাই আমি মেস মালিককে ওর হয়ে অনুরোধ করি, আর ওর অভিভাবক হিসেবে আমি সাইনও করি। কিন্তু এখন আমার মনে হচ্ছে কি? রুমন হিউরোজের নিখোঁজের সঙ্গে জড়িত। তুমি পারো বটে। একটা মানুষ স্বেচ্ছায় দেশ ছেড়েছে, তুমি আর তোমার এই খবরের কাগজ সেটাকে রহস্যজনক করে তুলেছ। বেশ, আমি চললাম। আরে 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 দাঁড়াও ভায়া, আমিও তো যাব। গিন্নি, দরজাটা ভেজিয়ে দাও। আমি আর কিশোরী চললাম ঠাকুরমশাইয়ের বাড়ি। মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি ঢুকতে গিয়ে কিশোরী আর বিভূতি থমকে গেল। দরজা খোলা, গেটের বাইরে একজোড়া জুতো। তার মানে কেউ একজন ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে এসেছেন। এখনই ঢোকাটা কি উচিত হবে? ঠিক বুঝে উঠতে পারল না ওরা। ক্ষণিক দাঁড়িয়ে থেকে কিন্তু করতে করতে ঢুকেই পড়ল।
আর ঢুকেই কিশোরীর চোখ হলো ছানা বড়া। মহারানী ভিক্টোরিয়া তার সামনে উপস্থিত হলেও হয়তো এতটা অবাক সে হতো না। ওদিকে বিভূতি কিন্তু কিছুই বুঝে উঠতে পারছে না কিশোরী এত অবাক হলো কেন। সে দেখছে ঠাকুর মশাইয়ের সঙ্গে বসে কথা বলছে এক দীর্ঘাঙ্গ যুবক, বয়স 30-32 হবে। তবে ছেলেটার সবথেকে লক্ষণীয় বিষয় হলো ওর গায়ের রং অত্যাধিক ফর্সা। এক ঝলক দেখলে মনে হয় কোনো ব্রিটিশ যুবা, কিন্তু সে কথা বলছে পরিষ্কার বাংলায়, কারণ ততক্ষণে তাদের কথার ছেঁড়া ছেঁড়া কিছু অংশ বিভূতিদের কানে এসেছে। আন্দাজ করাই যায় কোনো গোপন কথা বলছে ঠাকুর মশাইকে। এরই মধ্যে কিশোরী আর বিভূতি এসে দাঁড়ানোয় ছেলেটার চোখ পড়ল কিশোরীর দিকে। এক মুখ হেসে সে বলল, আরে কিশোরী দাদা যে! কি ব্যাপার হে, তোমরা একে অপরকে চেনো নাকি? রুমন, তুমি এখানে? আসলে একটা বিশেষ দরকারে এসেছি। উনি কে? ও বিভূতি, রুমন, এরা আমার বড় আপনজন। তুমি এদের দেখে ঘাবড়িও না, নির্দ্বিধায় বলতে পারো। রুমনের চোখ মুখ মুহূর্তে বদলে গেল। বস্তির মানুষগুলোকে আপনি বাঁচান ঠাকুরমশাই। দেখো, তুমি বিপদের বিষয়টা খুলে বললে হয়তো সাহায্য করতে পারি। তোমাকে দেখে অনুমান করতে পারছি তুমি খুব সমস্যার মধ্যে রয়েছ। রুমন তার সমস্যার কথা বলতে শুরু করল। কামরূপ কামাখ্যা শ্মশানের পাশে এক মন্দির আছে। বাবা মারা যাওয়ার পর সেখানকার ঠাকুরমশাই আমাকে মানুষ করেছেন। নিজের বলতে আমার তেমন কেউ নেই, তবে ছোট থেকেই বড় হয়েছি ওই মন্দিরে। ঠাকুরমশাই আর বস্তির মানুষগুলোকে দেখে সমাজ বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা ওই বস্তির মানুষগুলো খুব অসহায় ঠাকুরমশাই। কোনোভাবে চাষবাস করে নিজেদের জীবিকা নির্বাহ করছে। ভদ্র সভ্য সমাজ তাদের দিকে তাকিয়েও দেখে না, অথচ তাদের ঘাড়ে এমন বিপদ। এতটা বলে থামল রুমন। তোমাকে ঠাকুরমশাই কবে চিঠি পাঠিয়েছিলেন? রুমনের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। ঠাকুর মশাই ব্যাপারটা জানলো কি করে? আপনি তো তাহলে সবই জানেন। কেন আমার আশা? আপনি তাহলে দয়া করে আমার সঙ্গে চলুন ঠাকুরমশাই। আজ রাতের ট্রেনে গেলেই ভালো হয়। তুমি কি আমায় কামরূপ কামাখ্যা নিয়ে যেতে চাও? তাছাড়া যে আর কোনো উপায় দেখছি না ঠাকুরমশাই। তারানাথ কিয়ৎক্ষণ মুখ নিচু করে কিছু একটা ভাবল, তারপর বলল, বেশ, আমি আপত্তি করব না। আমার জন্য যদি কিছু মানুষের বিপদ লাঘব হয় তো আমি চেষ্টা করব, কিন্তু দেখতেই তো পাচ্ছ বুড়ো হয়ে গিয়েছি। হাড়ে কি আর আগের মতো জোর আছে? তাই আমার সহকারী দরকার। এই কথা শুনে রমনের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। উৎসাহী হয়ে সে বলে, মন্দিরের ঠাকুরমশাই রয়েছেন, বলেন তো আমিও সাহায্য করতে পারি। বজ্রযান তন্ত্র নিয়ে আমার কিঞ্চিত পড়াশুনো আছে। তারানাথ রুমনের কথা শুনে বেশ খুশি হয়। তারপর বিভূতি কিশোরীর দিকে তাকিয়ে বলে, কি হে বিভূতি কিশোরী, কি বুঝছো? ঠাকুরমশাই, আপনি কি আবার কোনো যুদ্ধে যাচ্ছেন? যুদ্ধ কিনা বলতে পারি না, তবে দেখা যাক কি হয়। বিভূতি আর কিশোরী একে অপরের দিকে একটু দৃষ্টি বিনিময় করে নিল, তারপর প্রায় একসাথে বলল, আমরাও যেতে চাই ঠাকুরমশাই। ঠাকুরমশাই। তারানাথ মৃদু হাসল। বেশ, তবে চলো। ট্রেনের কামরায় বসে কিশোরী সন্দিগ্ধ চোখে তাকিয়েছিল রোমনের দিকে। রোমন কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছে। ট্রেনের কামরায় কি হচ্ছে সেদিকে যেন তার কোনো খেয়ালই নেই। কেমন একটু অন্যমনস্ক লাগছে তাকে। হঠাৎ ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করে ঠাকুরমশাই বললেন, রুমন, তুমি এবার বলো, ওখানে কি পরিস্থিতি তৈরি হয়েছে যে কারণে আমাকে নিয়ে যাচ্ছ? ওরা তো জানে না কারণটা, শুনেনি একবার? আপনি ত্রিকালদর্শী পুরুষ,
তবুও যখন শুনতে চাইছেন বলছি। এই বলে খানিক দম নিয়ে বলতে শুরু করলো রুমান। আমি বেশ কয়েকদিন হলো কলকাতায় এসেছি, কিন্তু কলকাতায় আসার আগে যখন কামরূপ কামাখ্যায় ছিলাম তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। ভারত স্বাধীন হলেও ব্যবসার সূত্রেই এখানে রয়ে গিয়েছিলেন স্যার এলিট। তার ব্যবসার অবস্থাও বেশ ভালো, যাকে বলে রমরমিয়ে চলছিল। যে কটেজে তিনি থাকতেন সেখানে এক দেশীয় ভৃত্য তার দেখাশোনা করতেন। হঠাৎ একদিন শোনা যায় স্যার এলিট তার ব্যবসাপত্র গুটিয়ে দেশে ফিরে গেছেন। এলিটের ভৃত্যের এই সকল কথা বিশ্বাস করলেও আমাদের বাবা ঠাকুর বিশ্বাস করেননি। একদিন সেই বৃদ্ধ রামরতনকে আমাদের বাবা ঠাকুর ডাকেন আর মায়ের মন্দিরের সামনে তাকে জিজ্ঞেস করেন কি হয়েছিল, এত বড় ব্যবসা ছেড়ে তিনি কেন রাতারাতি চলে গেলেন। মায়ের মন্দিরে ব্রাহ্মণের সামনে মিথ্যে কথা বলতে পারেন না রামরতন, কিন্তু তিনি সেদিন যা বলেছিলেন তা বিশ্বাস করাও অসম্ভব। বাবা ঠাকুর আপনার পাশ হয়ে বলছি, এক বর্ণ মিথ্যে নয়। রাত্রির বেলা অন্যান্য দিনের মতো খাবার খেয়েই সাহেব বিলেতি মদের বোতলটা নিয়ে বসলেন। আমিও ঘরে গেলাম, কিন্তু ঠিক 1-1.5 ঘন্টা পর, তখন রাত 12টা হবে, এক ভয়ানক কালো ধোঁয়াতে গোটা বাড়িখানা সেইয়ে গেল। আমি কিছু বুঝতে না পেরে সাহেবের কাছে গেলাম। গিয়ে দেখি ঘরখানা ভেতরতে বন্ধ। অনেক দেখিও সাহেবের সাড়া পেলাম না। তখন একটু এগোই গিয়ে জানলা দিয়ে ভেতর দিক দেখলাম, তাতেই আমার পিঠ দিয়ে যেন ঠান্ডা স্রোত বই গেল। মনে হলো আমি আদেও বেশি আসি তো। দেখলাম চেয়ারের ওপর সাহেব বসে আছে, কিন্তু তার চোখ দুটো স্থির হয়ে গেছে, আর তারে ঘিরে দাঁড়িয়ে রয়েছে একটা কাঁটাওয়ালা শেকড়। আর ওই শেকড়টা ধরে আছে যে তার মুখ, উরি বাবারে, ভাবলেই আমার এখনো গায়ে কাটা দেয়। ভয়ানক দেখতি মানুষটার দাঁত বেয়ে রক্ত পড়ছে, চোখ দুটো লাল রক্ত বর্ণ, মুখে ভয়ঙ্কর হাসি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মুখ আর হাতের আঙুল ছাড়া তার শরীরে আর কোনো অঙ্গই দেখা যাচ্ছে না, যেন সে হাওয়ায় ভাসছে। সে মানুষ নাকি আমি জানি নে, তবে আমি দেখলাম সাহেব শেকড় শুদ্ধ উঠে দাঁড়ালেন, আর তারপর ঘরের এক পাশের দেওয়ালের মধ্যে ধীরে ধীরে ঢুকে গেলেন। এমনভাবে ঢুকলেন যেন ওটা কোনো দেয়াল নয়, একখান দরজা, যেটা এক ঝলক দেখলি মনে হবে পাশে আর একটা ঘরে যাওয়া যায় সেই দরজাতে। কিন্তু তা তো নয়। আমি চোখের সামনে দেখলাম ওই শেকড়ে জড়াজড়ি অবস্থায় সাহেব গোটা মানুষটা কেমন দেয়ালের মধ্যে মিলিয়ে গেল। আর তারপরেই শুনলাম ওই অদ্ভুত মূর্তিটার ভয়ঙ্কর হাসি। আমি ওইখানেই আটকে উঠে জ্ঞান হারাই পড়লাম। সকালবেলা জ্ঞান ফিরতেই দেখলাম ঘরে কোথাও সাহেব নেই। কিন্তু এবার আপনি কন, এ কথা আমি বলবো কারে? সবাই তো ভাববে আমি বোধহয় পাগল হয়ে গেছি, নয়তো আমি সাহেবরে কিছু করেছি। ঠিক ওই দিন সন্ধিবেলা সাহেব যেখানে বসেছিল সেই টেবিলই চোখ গেল আমার। হুবহু সাহেবের হাতে লেখা একখানা চিঠি দেখলাম, যেখানে সাহেব নিজেই কী সব লিখেছেন। সে লেখা আশেপাশের লোকরে দেখাতেই তারা বললে সাহেব নাকি দেশে ফিরে গেছে। আমি দায়মুক্ত হলাম। বাবা ঠাকুর, সত্যিখানা নিজের মধ্যেই গোপন রাখলাম, কিন্তু সেই রাত্রি যা দেখেছি তা শেষ দিন অবধিও বলবো না। রামরতন সেদিন এই কথাই বলেছিল, আর আমাদের বাবা ঠাকুর রামরতনকে বলেছিলেন যে যেন এই কথা নিজের মধ্যেই গোপন রাখে। এরপর স্যার হিউরোজের ঘটনা পড়ে আমার মধ্যে কেমন একটা ভয় তৈরি হলো।
তন্ত্রবিদ্যা ও শুভ শক্তি এসবের বিষয়ে আমিও পড়াশুনো করেছি। তা মনে হলো দুটোর মধ্যে কোনো যোগ নেই তো। তার মধ্যেই বাবা ঠাকুরের টেলিগ্রাম সকালবেলা এসে পৌঁছলো। রুমন বাবা, আমাদের সামনে বড় বিপদ। ওই ইংরেজ সাহেব এলিটের মৃত্যুর পর থেকে তার প্রেতাত্মা এই অঞ্চলে ঘুরে বেড়ায়। অন্ধকারে নাকি অনেকেই তাকে লক্ষ্য করেছেন, তবে সাহেবরা ভূত প্রেত তো তেমন মানেন না, তাই তাদের কানে এ কথা যায়নি। তো এমন চলতে চলতে হঠাৎ সপ্তাহ 2 আগে ওই এলিট সাহেবের 3 জন সহকর্মী এসেছিলেন। 3 জন এখানেই ছিলেন। বস্তিবাসী ছেলেরা অর্থের বিনিময়ে তাদের খাবার ব্যবস্থা করে দিত। কিন্তু হঠাৎ একদিন সকালে গিয়ে ছেলেরা দেখে সেই 3 বন্ধু একে অপরের পেটে ছুরি বসিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে এ ঘটনা দেখে মনে হতে পারে যে এ ব্যবসাগত বিবাদ, কিন্তু তাদের চোখ মুখ বলছিল এ কোনো সহজ বিবাদ নয়, এ অন্য কিছু। তারপর থেকে শুরু হয়েছে ওই প্রেতাত্মাদের বাড়বাড়ন্ত। বস্তিতে কমলাদের মেজ আর শ্রীময়ীর ছোট ছেলে এই প্রেতাত্মাদের কবলে পড়ে ইতিমধ্যে মারা গিয়েছে। বাবা, চিঠিতে সব লেখা সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি যে অশুভ শক্তির কুনজরে বোধহয় বস্তিতে কোনো ছেলে আর জীবিত থাকবে না। আমি বস্তিবাসীদেরকে কড়া নির্দেশ দিয়েছি, সন্ধ্যের পর কেউ যেন বাড়ির বাইরে না বেরোয়। তবে তবে এ যে কোনো চিরকালীন ব্যবস্থা নয়, এতেই তো আর সংকট আটকানো যাবে না। তাই তোমায় বলছি, তুমি কলকাতায় গিয়েছ, শুনেছি ওখানে তারানাথ তান্ত্রিক বলে একজন আছেন, গুণী মানুষ। তুমি বাবা ওনার কাছে যাও, হাতে পায়ে ধরে পারলেও ওনাকে নিয়ে এসো এখানে। আমি সব বলবো ওনাকে। শুধু মনে রেখো, বস্তিটাকে বাঁচাতে হবে, না হলে 50 ঘর মানুষ উজাড় হয়ে যাবে। 50 ঘর? হ্যাঁ, দেশ স্বাধীন হওয়ার পর এরা শ্মশানের ধারে বস্তি তুলে থাকতে শুরু করে। নিজেরা চাষাবাদ করে, পড়াশুনো করে চাকরির প্রত্যাশা কেউ করে না। এক গণ্ডির মধ্যেই তাদের জীবন আবদ্ধ। যথাসময়ে ট্রেন কামাখ্যা জংশনে এসে থামল। চলুন ঠাকুরমশাই, আমরা চলে এসেছি। ট্রেন থেকে নেমে ওরা দেখল একজন ছেলে এসেছে ওদেরকে নিয়ে যেতে। রোমানকে দেখে সে এগিয়ে এলো। বিভূতি কিশোরীকে কনুই দিয়ে একটু টোকা মেরে মৃদু স্বরে বলল, কিশোরী, এই ছেলেটির মুখাবয়ব ওই রুমনের মতো অতিরিক্ত সাদা, তাই না? এই সব কিছুর মধ্যে কিছু একটা যেন অস্বাভাবিক লাগছে, কিন্তু সেটা যে কি সেইটে ধরতে পারছি না ভায়া। আমার রুমনের কথাবার্তা শুনেই কিরকম সন্দেহ লাগছে, ঠিক বিশ্বাস করতে পারছি না। বিভূতি আর কিশোরীকে এভাবে গুজগুজ ফুসফুস করতে দেখে তারানাথ বলল, চলো হে, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে? একটা ঠেলা গাড়িতে উঠে বসলো ওরা 4 জন, সাথে সেই আগন্তুক ছেলেটি। ঠেলা গাড়িতে উঠে রুমন বলল, ওদিককার খবর কি পিরুল? এবার জানা গেল আগন্তুক ছেলেটির নাম পিরুল। ওই যা শুনেছিলে তাই। বাবা ঠাকুর তোমাকে চিঠি দিয়েছিলেন তো? কিশোরী, এদের নামগুলো এমন কেন বলো তো? রুমন, পিরুল, এ কোন দেশীয় নাম বুঝি না। কোন অভিধান দেখে এসব নাম রেখেছে ভগবান জানে। আর কেউ না জানলেও ঠাকুর মশাই ঠিক জানেন। আরে চুপ চুপ, ঠাকুর মশাই তাকাচ্ছেন এদিকে। দেখতে দেখতে শ্মশান লাগোয়া সেই মন্দিরে পৌঁছে গেল ওরা। ঠাকুর মশাইকে দেখেই রুমনের বাবা ঠাকুর এগিয়ে এলেন। এনার গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতাও বেশ, কপালে রক্তচন্দনের তিলক কাটা। দেখলেই কেমন একটা ভক্তি আসে। বেশ কিছুক্ষণ ধরে সকলের সাথে কুশল বিনিময় করলেন তিনি।
এরই মধ্যে যখন বাবা ঠাকুর তারানাথের সাথে কথা বলতে ব্যস্ত, বিভূতি একটু এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোনো একটা দিকে এগিয়ে গেলে বাবা ঠাকুর হঠাৎ বলে ওঠেন, নতুন জায়গা এটা, একা একা ঘুরো না। তাছাড়া নিশ্চয়ই তোমরা রুমনের থেকে জেনেছ আজকাল এ জায়গায় কত কি ঘটছে। এই বলেই তিনি পিরুলের উদ্দেশ্যে হাঁক পারলেন। পিরুল বাবা, ওনাদের জন্য মন্দিরের গা লাগোয়া ঘরটা খুলে দে। আর তোর মাকে বল অতিথিদের জন্য জল খাবারের ব্যবস্থা করতে। পিরুলের মায়ের খাবার প্রস্তুত করার ফাঁকে বস্তিটা একবার ঘুরে দেখতে বেরিয়ে পড়েছে। পাশাপাশি একটা লাগোয়া আর একটা ঘর, প্রত্যেকটা ঘরেই প্রায় 2-3টে করে ছেলেপুলে। তারা তাদের মায়েদের সাথে ঘরের বাইরে বেরিয়ে অত্যন্ত উৎসাহী হয়ে শহুরে দাদাবাবুদের দেখছে। সবই স্বাভাবিক সচ্ছল মনে হলেও একটা জিনিসে ওদের বেজায় খটকা লাগলো। কোনো ঘরেই বাড়ির কর্তাকে দেখতে পেল না তারা। এই নিয়ে কাকে প্রশ্ন করবে ভাবতে ভাবতে খেতে খেতেই একটা সুযোগ চলে আসে বিভূতির। পিরুলের মায়ের কাছে সরাসরি জিজ্ঞেস করে সে, আচ্ছা, যদি কিছু না মনে করেন একটা কথা বলবো। বলো না বাবা। পিরুলের বাবাকে তো দেখলাম না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে এই ভদ্রমহিলার মুখটা কেমন যেন কালো হয়ে গেল। ব্যাপারটা লক্ষ্য করে ঠাকুরমশাই বলে উঠলেন, বিভূতি, খোশ গল্পটা তো পরেও করা যায় নাকি? এখন চলো দেখি, যে কাজের জন্য এসেছি সেটার দিকে এগোনো যাক। হ্যাঁ চলুন। কিশোরী কোথায় গেল বলুন তো? কিশোরী দাদা একটু এগিয়ে গেছে পিরুলের সাথে। ওরা এবার হাঁটা দিল মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে পৌঁছে দেখা গেল কিশোরী বাবা ঠাকুরের সঙ্গে খোশ গল্প জুড়েছে। বিভূতি আর ঠাকুরমশাইকে আসতে দেখে বাবা ঠাকুর বললেন, এসো এসো। কি কথা হচ্ছিল? কিশোরী বাবা জিজ্ঞেস করছিল এখানে যে বিপদ আছে সেটা আমি কি করে টের পেলাম। সকলে মন্দিরের চাতালে বসল। বাবা ঠাকুর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আসলে এলিটের নিখোঁজ হয়ে যাওয়ার পর তার ব্যবসার দেখভাল করতেই তার ওই 3 বন্ধু এখানে আসে। 3 নয় 4। তারানাথের হঠাৎ এহেন কথায় একরকম চমকে ওঠে বাবা ঠাকুর। হ্যাঁ, এ কি বলছেন ঠাকুর মশাই? আমি যে স্পষ্ট দেখলাম। না, আপনি ভুল দেখেননি। এলিটের 4র্থ বন্ধু এই কামাখ্যাতে আসেইনি তো। তিনি সস্ত্রীক পরিবার নিয়ে কলকাতাতেই ছিলেন। শহরটা ঘুরে দেখার ইচ্ছা ছিল বোধহয়, তারপর হয়তো এখানে আসতো। কিন্তু তিনিও পরিবার সহ উধাও হয়ে যান এবং এই একই চিঠি লেখেন। আপনি কি করে জানলেন? সেদিনের সেই খবরের কাগজটা আমিও পড়েছিলাম হে। তারপর তোমার মুখে যখন এসব শুনলাম তখন আমার কেমন যেন খটকা লাগলো। ধ্যানে বসে জানতে পারলাম আমার ধারণাই ঠিক। এলিটের সাথে কলকাতার ওই ঘটনার যোগসূত্র আছে। এবার বলুন, আপনাদের কি মনে হয় এলিটের আত্মাতেই এসব করছে? তাই তো বোধ হচ্ছে ঠাকুর মশাই। কিন্তু এলিট তো নিজেই এক আত্মার কবলে পড়ে জীবন দিয়েছে। তবে এটা আমিও যে ভাবিনি তা নয়। তবে বস্তিতে যে 2জন ছেলে মারা গিয়েছে তাদের মৃত্যু কিন্তু স্বাভাবিক ছিল না। কিরকম? কমলার মেজ ছেলে পুনর আর শ্রীমতীর সেজ ছেলে ঝর্ণি জঙ্গলে গিয়েছিল গাছ কাটতে। প্রতিদিন যেমন যায়, সকালে খেয়ে দিয়ে ঘর থেকে বেরিয়েছিল। সন্ধে হয়ে যাওয়ার পরেও যখন তারা ফেরে না, তখন গ্রামের কিছু ছেলেরা মিলে তাকে খুঁজতে বেরোয়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় না তাকে। তখন তাদের মায়েরা আমাকে এসে খবরটা জানায়। এরপর রাত বাড়লে আরও কয়েকজন মিলে খোঁজাখুঁজি শুরু করতেই মশালের আলোয় ওই জঙ্গলের দিকে এক জায়গায় 2জনের রক্ত শূন্য দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। তাদের চোখ দুটো ছিল খোলা,
সে মরা চোখের দৃষ্টি দেখলে যে কোনো মানুষেরই হাড় হিম হয়ে যাবে। যেন মৃত্যুর আগে ভয়ঙ্কর কিছু দেখে তাদের জীবনটা বেরিয়েছে। এরপর ওদেরকে দাহ করে এসে মনটা এতটাই বিভ্রান্ত ছিল যে আমি জপে বসলাম। আর জপ করতে করতেই অন্ধকারের মধ্যে এক অদ্ভুত আকৃতির কায়াকে দেখতে পাই। তার গোটা শরীরটা হাওয়ায় ভাসছে। অমানুষিক কণ্ঠে সে বলছে, এ বস্তি সে উজাড় করে দেবে, কাউকে সে রেহাই দেবে না। এতদূর বলে বাবা ঠাকুর থামল। বস্তির ওপর কোপ পড়ল কেন? ঠাকুরমশাই, কারণ যাই হোক, আপনি এই বিভীষিকা থেকে বস্তিটাকে বাঁচান। মানুষগুলো যে নির্দোষ। সবটুকু দিয়ে চেষ্টা তো করবো রোমন, বাকিটা আমার ওই মায়ের হাতে। আচ্ছা শোনো, আমাকে এখন একটু শ্মশানে যেতে হবে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। না হে, আমাকে একাই যেতে হবে। তোমরা বরং ফিরে যাও ঘরে, আমি সেখানে চলে আসব। যথারীতি যেমন ভাবা তেমন কাজ। শ্মশানে পৌঁছে সেখানে একটা নির্জন স্থান বেছে ধ্যানে বসল তারানাথ। কিছুক্ষণের মধ্যেই তার মানস পটে এসে ধরা দিলেন মধুসুন্দরী দেবী। আমি জানি তুমি আমায় কেন ডেকেছ। চন্দ্র দর্শন করো, তবেই তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কথাগুলো বলেই অদৃশ্য হয়ে গেলেন দেবী। পরদিন সকালের খবরের কাগজে বেরোল, চেন্নাইতে স্যার মার্টিন আর তার প্রেমিকা সান্ধ্যকালীন ভ্রমণে বেরিয়েছিলেন। হঠাৎই গাড়ির ব্রেক ফেল করে তারা খাদে পড়ে যান আর গাড়িতে আগুন ধরে যায়। খবরটা পড়ে বেশ উত্তেজিত হয়ে গেল কিশোরী। কি শুরু হয়েছে বলুন তো? গত এক সপ্তাহ ধরে দেখছি দেশের যেখানে সেখানে কেবল ইংরেজরাই মারা যাচ্ছে। কেউ খুন, কেউ নিখোঁজ, কেউ আত্মহত্যা। সব স্বদেশী যুগে হলে তাও একটা মানে ছিল, স্বাধীন ভারতে এসব আবার কি যে হচ্ছে। এই কথা শুনে রুমন এবং বাবা ঠাকুর দুজনেই চিন্তায় পড়লেন। এই অবস্থায় তাদের মুখ দেখলে মনে হতো কেউ যেন তাদের মুখে কালি লেপে দিয়েছে। আজ গোধূলি লগ্নে একটা যজ্ঞে বসব, সেই যজ্ঞে সবাই উপস্থিত থাকবেন। আর আজ সকলে যেন আপনার টেনে দেওয়া ওই গণ্ডির ভেতরে থাকে, অর্থাৎ বস্তির বাইরে না বেরোয়। আপনি গণ্ডি টেনেছেন বাবা ঠাকুর? কই, আমরা তো কিছু জানি না। বাবা ঠাকুর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমি কাউকেই এ কথা বলিনি। উনি নিজ বিদ্যায় জানতে পেরেছেন। আসলে সেদিনে সেই দুঃস্বপ্ন দেখার পর আমি পুরো বস্তির সীমানার মধ্যে মহাকুম্ভের জল ও সতীপীঠের মাটি গুলে মাতৃমন্ত্র জপ করে বস্তির চারিধারে ছড়িয়ে গণ্ডি দিয়েছি। কিন্তু কি বাবা ঠাকুর? কারণ বস্তির মধ্যে কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না ঠিকই, কিন্তু বস্তি থেকে কেউ বেরিয়ে এলে তার ক্ষতি করতে পারবে বৈকি। আর কোনো মানুষের পক্ষেই 24 ঘন্টা তো আর ঘরের মধ্যে থাকা সম্ভব নয়। বাবা ঠাকুর এখন নির্দেশ দিয়েছেন যে বস্তিবাসীরা যেন সন্ধ্যের পর ঘরের বাইরে না বেরোয়। কিন্তু চিরকালটা এমন করে কি চলবে? যজ্ঞের ব্যবস্থা হয়ে যাবে ঠাকুরমশাই। শোনো, সকলে যাতে বস্তির মধ্যেই থাকে এই ব্যাপারটা তুমি আগে সুনিশ্চিত করো। আমরা দুজন আপনার সঙ্গেই থাকবো। কিন্তু না, কোনো কিন্তু না ঠাকুরমশাই। বেশ, তবে আমি তোমাদেরকে রুদ্রাক্ষ দেব। ভুলেও সেই রুদ্রাক্ষ যেন কাজ ছাড়া করবে না। আমার ধারণা যদি সত্যি হয় তবে সে পিশাচিনী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সন্ধেবেলা সূর্যাস্তের পর যজ্ঞ শুরু হলো। ওম হ্রিং
বাবা ঠাকুর আর রোমন যজ্ঞকুণ্ডের পাশেই বসে নানাবিধ উপাচার হাতে হাতে এগিয়ে দিচ্ছেন। বিভূতি কিশোরী নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। যজ্ঞ চলছে। হঠাৎই একটা সময় বিনা মেঘে বজ্রপাত হল, পরপর দুবার। তারপর দেখা গেল যজ্ঞের আগুন কালো ধোঁয়ায় পরিণত হচ্ছে। এরপর সকলের চোখের সামনে সেই কালো ধোঁয়া ঘুরপাক খেতে খেতে একটা জায়গায় স্থির হলো। তারপর ধীরে ধীরে জমাট বেঁধে সকলের চোখের সামনেই কালো ধোঁয়ার মধ্যে ফুটে উঠল এক ভয়ানক অবয়ব। ধোঁয়াটে ওই শরীরটার চোখ দিয়ে রক্ত ঝরছে, জিভটা যেন সাপের মতো লকলক করে বেরিয়ে আসতে চাইছে। মুখ, হাত ও শরীরের ঊর্ধ্বাংশ সুস্পষ্টভাবে দেখা গেলেও কোমরের নিচের থেকে তার শরীরটা যেন অদ্ভুতভাবে একটা রক্তাক্ত পদ্মে পরিণত হয়েছে। খানিকক্ষণ রক্তাক্ত দৃষ্টি নিয়ে তারানাথের পানে চেয়ে থেকে এবার সরাসরি বলল, কি চাস তুই? কেন কেন আমাকে আটকাচ্ছিস তারানাথ? কেন এসেছিস তুই? আমাকে আহ্বান করা হয়েছে এক বিশেষ কাজের জন্য, আর কিছুদিনের মধ্যেই সেই কাজ সমাপ্ত করবো আমি। তার আগে আমি ফিরে যাব না আমি ফিরে। কি কাজ? তুই সব জানিস, তারপরেও আমাকে আটকাস? এত বড় সাহস তোর! আমাকে আমার কাজ করতে দে, আমি তোর কোনো ক্ষতি করবো না। তাকিয়ে দেখ চারিদিকে, 150 বছর পেরিয়ে গিয়েছে। 150 বছর পরে তোর ঘুম ভেঙেছে, এখন আর তোর কিছু করার নেই। এটা স্বাধীন ভারত, এখানে তোর আর কিছু করার নেই, চলে যা। তুই আমাকে আটকাতে পারবি না দাদা। আমার শিকড় অনেক গভীরে। এই বলে হঠাৎই হাওয়ায় মিলিয়ে যায় সেই বিভৎস মূর্তি। ঠাকুর মশাই, ওকে চলে যেতে বলছেন কেন? আপনারই তো উচিত ওকে উচিত শিক্ষা দেওয়া। আমার হাত যে বাঁধা কিশোরী, তাকে উচিত শিক্ষা দিতে গেলে ভারতের ইতিহাস বদলে যাবে, কালের নিয়ম বদলে যাবে, আর তার ফল হবে ভয়াবহ। মহাকাল জাগ্রত হয়ে পৃথিবী ধ্বংস করে দেবে। আবার উল্টো দিকে পিশাচিনীকে না থামালে সে এই বস্তি ধ্বংস করে দেবে। কি বলছেন কিছুই যে বুঝতে পারছি না ঠাকুর মশাই। শোনো তবে, এর ইতিহাস লুকিয়ে আছে ভারতের পরাধীনতার কালে। এই দেশে নিজেদের শাসন চালু করার পর ইংরেজ সরকার বুঝতে পেরেছিল ভারতের তন্ত্র সাধনার শক্তি। এই তন্ত্র সাধনা পুরোপুরি নিষিদ্ধ না করলে তাদের উপর যে ভয়ঙ্কর প্রত্যাঘাত নেমে আসতে পারে সেটা তারা অনুমান করেছিল। তাই 1800 সাল নাগাদ তারা তন্ত্র সাধনার উপর নানা রকম নিষেধাজ্ঞা নিয়ে আসতে শুরু করে। কিরকম নিষেধাজ্ঞা? যে সকল সাধু ও তান্ত্রিকরা সেই সময় তন্ত্র সাধনা করতেন তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হয়। শ্মশান আর জঙ্গল থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়। এরপর ইংরেজ সরকার লক্ষ্য করে এদেশে বিপ্লবীদের সাহায্য করছে তান্ত্রিকরা, তাই তারা 1815 সালে সন্ন্যাসী ও ফকির আইন আনে, যেখানে বলা হয় কোনো সন্ন্যাসী অথবা তান্ত্রিক অস্ত্র রাখতে পারবে না, তাছাড়া কোথাও ভিড় বা আখড়া তৈরি করতে পারবে না তারা। আরও অনেক নিয়ম চালু হয়। পরিকল্পনা করে ধ্বংস করে দেওয়া হয় তন্ত্র সাধনার সমস্ত কেন্দ্রগুলো। তার মানে কি ইংরেজরাও তন্ত্র সাধনাতে বিশ্বাস করতেন? হয়তো তন্ত্র সাধনা কি সেটা তারা বুঝতো না, তবে এই তন্ত্র সাধনা যে তাদের পক্ষে বিপজ্জনক হতে পারে এমনটা অনুমান করেছিল বোধহয়। এমনকি তারা এও মনে করতেন যে সতীদাহ প্রথার মধ্যে দিয়ে তান্ত্রিকরা মায়ের এক বিশেষ শক্তির আরাধনা করেন,
তাই সতীদাহ প্রথা বন্ধ করবার চেষ্টা করেছিলেন তারা। এই ইতিহাস তো তোমরা জানোই। যাই হোক, এরপর 1830 সালে ব্রিটিশ সরকার তারাপীঠ, কামাখ্যা সহ ত্রিপুরার নানা জায়গায় পুলিশের গুপ্তচর পাঠিয়ে ব্রিটিশ বিরোধী তন্ত্র সাধনায় ব্যাঘাত ঘটায়। সেসব তো বুঝলাম ঠাকুর মশাই, কিন্তু তার সাথে এই যজ্ঞের সূত্র কোথায়? সেই সময় একজন তান্ত্রিক এই কামাখ্যার শ্মশানে তার চেলাকে নিয়ে এক বিশেষ যজ্ঞ করে। সে এমন এক পিশাচিনীকে আহ্বান করে যে 15 দিন পর জাগ্রত হবে এবং তারপর 3 থেকে 4 মাসের মধ্যে ব্রিটিশদেরকে ভারত থেকে মুছে দেবে। কিন্তু মৃত্যুগুলো এমনভাবে হবে যে দেখে মনে হবে ব্রিটিশরা নিজেদের অন্তর্দ্বন্দ্বেই শেষ হয়ে যাচ্ছে। তারপর এরপর তারানাথের জবানিতে সকলের চোখের সামনে ফুটে উঠল 1830 সালের সেই রাত, যেখানে চেলা সুরেনকে নিয়ে কাপালিক তান্ত্রিক যজ্ঞ করছিল। আর যজ্ঞের মাঝপথেই এসে হাজির হয় ব্রিটিশ পুলিশ। শোনা যায় গুলির শব্দ। পরপর 4টে গুলি ভেদ করে যায় তান্ত্রিকের শরীর। রক্তাক্ত হয়ে ওঠে দৃশ্যপট। মাটিতে পড়ার আগে তান্ত্রিক শুধু বলে, মা 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 করাল বদনে এই বলিদান নে, তুই এই বলিদান নে। পুলিশ সুপার বিস্ফারিত দৃষ্টি নিয়ে দেখলেন যজ্ঞকুণ্ডে আগুন নেই, অথচ ওই নিভে যাওয়া যজ্ঞের মধ্যেই নিজের বুকের থেকে ছলকে ওঠা রক্ত হাতে করে দেওয়ার চেষ্টা করছে তান্ত্রিক। এর অর্থ ঠিক কি হতে পারে সেটা বুঝে উঠতে না পারলেও তান্ত্রিকের ডান হাতের পাতার ওপর সেই মুহূর্তেই বুট পরে উঠে দাঁড়ালেন তিনি। তারপর সে হাতের পাতায় আরও একটা গুলি করলেন। তান্ত্রিক কিন্তু আর এতটুকু আর্তনাদ করল না। তার বদলে বিকৃত গলায় হেসে উঠে বলল, তোরা জানিস না এর শক্তি, এটা তন্ত্র। এই যজ্ঞ অসম্পূর্ণ হলেও তোরা ধ্বংস হবি। পুলিশ সুপার চলে যাওয়ার পর ফিরে এলো সুরেন। ওই তো সেই রক্তপদ্ম। কিন্তু কিন্তু বাবা ঠাকুর তো বলেছিল ফুল, এ যে কুঁড়ি। বাবা ঠাকুর আরো কি যেন বলেছিল। হ্যাঁ, মনে পড়েছে। শ্মশানের মাটি খুঁড়ে সেই কুঁড়িকে পুঁতে দিতে হবে। হ্যাঁ, আমি বরং তাই করি। হ্যাঁ, তাই করি। সুরেন শ্মশানের একটা বিশেষ জায়গায় মাটি খুঁড়ে জিনিসটা পুঁতে দেয়। ব্যাস, কাজ শেষ। এবার 15 দিন অপেক্ষার পালা। বুঝলে কিশোরী, তন্ত্র বড় কঠিন জিনিসে। 15 দিনে সেই রক্তপদ্মের কুঁড়ি জাগ্রত হলো না, কারণ পুলিশ সুপার যাওয়ার সময় সেই যজ্ঞকুণ্ডের মধ্যে শুধু নিজে রাত খাওয়া সিগারেটের ছাই ফেলেই ক্ষান্ত হয়নি, যজ্ঞকুণ্ডের বেদির ওপর বুট সমেত দাঁড়িয়েও পড়েছিল। অবশ্য এ পাপের পরিণাম তাকে ভোগ করতে হয়েছিল। পরের সপ্তাহে এক বিশেষ প্রয়োজনে সেই পুলিশ সুপার ইংল্যান্ড যায়। সেখানে পরিবার সহ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তাদের। আরও একটা কথা কি জানো? স্যার হিউরোজ ছিলেন ওই পুলিশ সুপারের একমাত্র জীবিত বংশধর। তবে তো প্রতিশোধ শেষ। না, আসলে এই রক্তপদ্মের কুঁড়ি যার জাগ্রত হওয়ার কথা ছিল 15 দিন পর, ইংরেজদের কারণেই সেটা জাগ্রত হয়েছে 150 বছর পর। ততদিনে দেশ স্বাধীন, তবে এখনো কিছু ইংরেজ ব্যবসাজনিত কারণে এদেশে আসা যাওয়া করেন, আর তারাই মূলত পিশাচিনীর শিকার।
তবে ওই পিশাচিনী ভারতীয়দের শত্রু নয়, তাহলে বস্তিবাসীকে মারছে কেন? ভারতীয়দের শত্রু হলে সে তো এলিটের ভৃত্যকেও মারত। ঠাকুর মশাই, থাক না। আমি জানি বাবা ঠাকুর, আপনি সত্যি গোপন করছেন, কিন্তু আর নয়, এবার সত্যিটা বলুন। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাবা ঠাকুর বললেন, এদেশে ইংরেজদের অত্যাচারের কথা কে না জানে। তারা যেমন সতীদাহ প্রথা লুপ্ত করতে বা বিধবা বিবাহ প্রচলন করতে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সাহায্য করেছিলেন, তেমনি কিছু কিছু ইংরেজদের চরম লোলুপতার শিকার হতে হয়েছিল এদেশের নারীদের। ভারত স্বাধীন হওয়ার আগে 1940 সালে জর্জ ক্লু নামের একজন ইংরেজ ছিলেন। রোজ রোজ নিত্য নতুন নারীর সঙ্গই ছিল তার পছন্দের। তাই রাস্তাঘাটে বেরুলে যাকেই তার পছন্দ হতো তাকেই সে তুলে নিয়ে যেত আর নিজের বাগান বাড়িতে বন্দি করে রাখত। এমন ভাবে সে প্রায় 50 জন নারীকে নিজের বাগান বাড়িতে বন্ধ করে রেখেছিল। তারা যাতে আত্মহত্যা করতে না পারে সে উপায়ও তিনি করেছিলেন। এরপর মানে স্বাধীনতার পর এই নারীরা মুক্ত তো হয়, কিন্তু সমাজ তাদেরকে মেনে নেয় না। আবার দীর্ঘদিন ধরে সেই জর্জ ক্লু এর অত্যাচারের ফলে তারা বেশিরভাগই গর্ভবতী হয়ে ওঠে, কেউ বা 2-এর অধিক সন্তানের মা। তারাই তখন লোকচক্ষুর অন্তরালে থাকতে এখানে বসবাস করা শুরু করে। সর্বনাশ! তার মানে বস্তিতে থাকা প্রত্যেকটা ছেলের শরীরে ইংরেজদের রক্ত বইছে। আপনি যে কিছু একটা লুকোচ্ছেন সেটা বুঝেছিলাম, তাই তো চন্দ্র দর্শন করি। কিন্তু সমস্যা হচ্ছে, আমি এখন কি করব? ওই যজ্ঞ সম্পূর্ণ করলে বস্তিবাসী রক্ষা পাবে বটে, কিন্তু ইতিহাস বদলে যাবে যে। আর তাই যদি না করি তবে বসে বসে দেখতে হবে অসহায় মায়েদের বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে শেষ করে দিচ্ছ ওই পিশাচিনী। 2 হাত যে বাধা আমার। ঠাকুরমশাই, এমন কিছু কি নেই যাতে এই সময়ে দাঁড়িয়ে পিশাচিনীকে হত্যা করা যায়? দেখো, এই পিশাচিনীকে শেষ করতে হলে এখনো 2 জনের আত্মবলিদান প্রয়োজন। মানে? গত 2 সপ্তাহ জুড়ে প্রায় 20 জন ইংরেজকে হত্যা করেছে সে। আর একজনকে হত্যা করার পর তার শক্তি কমে আসবে। তখন একজন পুরুষ যার শরীরে সাধন লক্ষণ রয়েছে, তার বলির রক্ত রক্তপদ্মের সেই বৃন্তে ছুঁড়ে দিতে হবে, তবেই সে বিলুপ্ত হবে। কিন্তু এটাও এক প্রকার অসম্ভব যে, কারণ এই 21 নম্বর হত্যা যে সময় হবে ঠিক সেই সময় কোনো সাধকের শরীর ভেদ করে রক্ত পিশাচিনীর শরীরকে স্পর্শ করতে হবে, তবেই সে ধ্বংস হবে। এখন কবে সেই 21 নম্বর ইংরেজ অথবা ইংরেজ সন্তানকে হত্যা করবে সে, তা জানা ও সেই মুহূর্তে তাকে থামানো এক প্রকার অসম্ভব নয় কি? ঠিক এই সময় আবারও যেন কোথা থেকে ধেয়ে এলো সেই দামাল বাতাসের ঘূর্ণি। শুরু হলো মুহুর্মুহু বজ্রপাত। যজ্ঞকুণ্ড ফুঁড়ে মাটির তলা থেকে উঠে এলো রাশি রাশি কালো ধোঁয়া। আর তারই মধ্যে আবারও একটু একটু করে গড়ে উঠতে থাকলো সেই পিশাচিনীর রূপ। সেই রক্তপদ্মের বৃন্ত সহ আবির্ভূত হলো পিশাচিনী। প্রথমে বিকট কণ্ঠে হাসলো, তারপর চিৎকার করে বলল, তুই হেরে যাবি, হেরে যাবি তুই। আমি বলেছিলাম না, তুই হেরে যাবি, হেরে যাবি। উপস্থিত সকলে অবাক হয়ে গেল, কিন্তু অবাক হওয়ার তখনও তাদের বাকি ছিল ঢের। কিশোরী হঠাৎ লক্ষ্য করল রুমন তার হাতের কবচ খুলে ফেলছে। তার মুখে একটা বাঁকা হাসি।
কাউকে এতটুকু সুযোগ না দিয়ে রুমন তার হাতের কবচটা ছুঁড়ে ফেলে দিয়ে সে ছুটে গেল ওই রক্তপদ্মের পিশাচিনীর দিকে। রুমন, রুমন বাবা থামো, থামো, তুমি কি করছো? রুমন, রুমন থামো। এই বলেই ঠাকুরমশাই যজ্ঞকুণ্ডের মাটি হাতে তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়তে আরম্ভ করলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই বিভৎস পিশাচিনী হিংস্র হাসি হাসতে হাসতে তার ধারালো নখ যুক্ত হাত দিয়ে চেপে ধরল রুমনের গলা। ধীরে ধীরে তার শরীরটা মাটি থেকে শূন্যে উঁচিয়ে ধরল। বিস্ফারিত নেত্রে তখন সকলের দেখে চলা ছাড়া আর কিছু করার নেই। তারানাথ তার শেষ চেষ্টা করছে বটে, তবে তাতেও এখন আর কিছু হওয়ার নয়। হঠাৎই এবার পিশাচিনীর হাসিটা প্রবল চিৎকারে বদলে গেল, আর তারপরেই সকলের চোখের সামনে পিশাচিনী রুমনের কপালে ফুটিয়ে দিল নিজের তীক্ষ্ণ নখ। তবে তখনও সকলের অবাক হওয়া শেষ হয়নি। বিস্ফারিত নেত্রে সকলেই দেখল রুমন যন্ত্রণায় কোঁকিয়ে উঠল না, তার বদলে তার কপাল বেয়ে ঝরে পড়া সেই রক্ত দুহাতে করে ছিটিয়ে দিল রক্তপদ্মের বৃন্তে। সঙ্গে সঙ্গে পিশাচিনীর মুঠো আলগা হয়ে গেল। পরক্ষণে রুমনের দেহটা মাটিতে এসে পড়তেই এবার সে নিজের পকেট থেকে বার করে আনলো একটা ছুরি। তারপরেই সেটা নিজের বুকের ওপরে বসিয়ে দিল সজোরে। মুখে একটা হাসি ফুটিয়ে তুলে বুকটা চিরে ফেলতে লাগলো সে। তারপর বেরিয়ে আসা রক্ত দুই হাতে করে নিয়ে ছুঁড়ে দিল পিশাচিনীর দিকে। কয়েকবার এই কাজ করল সে। দেখতে দেখতে পিশাচিনীর সেই ভয়ঙ্কর অস্তিত্ব এবার একটু একটু করে হাওয়ায় মিলিয়ে যেতে থাকলো। একটা সময় নিস্তেজ হয়ে মাটিতে এলিয়ে পড়ল রুমনের শরীর। গোটা ঘটনাটা বলতে এতটা সময় লাগলেও ঘটল কিন্তু মুহূর্তে। এতক্ষণে যেন সকলের সম্বিত ফিরল। তারানাথ ছুটে গিয়ে রুমনের মাথাটা নিজের কোলে তুলে নিলেন। তবে ততক্ষণে সে দেহে আর প্রাণ নেই, কেবল তার ঠোঁটের কোণে ঝুলে আছে একটা অমলিন হাসি। তারানাথ চোখ বন্ধ করে মন্ত্র পড়লেন। তারপর খুব ধীর স্বরে বললেন, রুমন নিজের জীবন দিয়ে বস্তিবাসীদের বাঁচিয়ে দিল। সে বজ্রযান তন্ত্র নিয়ে পড়াশোনা করেছিল, তাই সাধনা তার মধ্যে ছিলই। এ কি করলি রুমন বাবা, এ কি করলি? স্বজাতিকে বাঁচাতে এত বড় আত্মত্যাগ বাবা! তোকে যে আমি পড়াশুনো শিখিয়েছিলাম, তোর যে স্বপ্ন ছিল তুই বস্তিবাসীকে আলোকিত করবি, কিন্তু কিন্তু তুই বাবা এভাবে আলোকিত করলি, চলে গেলি বাবা, চলে গেলি। পিরুল আর হৈমকে আমি কি জবাব দেব? আসলে এই রুমনই ছিল ঠাকুর মশাইয়ের বলা সেই 21 নম্বর ইংরেজ কর্তা জর্জ ক্লুয়ের দ্বারা শারীরিকভাবে নির্যাতিতা হতভাগ্য এক মায়ের গর্ভজাত সন্তান। সেই হিসাবে সেও জর্জ ক্লুয়ের উত্তরসূরি, আর তাই তার রক্তেই পিশাচিনীর অস্তিত্ব নির্মূল হল। বেঁচে গেল বস্তিবাসী বাকি মানুষগুলোর প্রাণ।